আপনারা শুনছেন অডিও বাংলা, গল্পের আসর এখন তোমার কাছে। অডিও বাংলা কোন রকমের ভূত প্রেত কালোজাদুর উপর বিশ্বাসী নয়। গল্পটিকে চিরস্মরণীয় করে তোলার জন্য এতে এমন কিছুর বর্ণনা আছে যার আমাদের বাস্তবের সাথে কোনো মিল নেই। আশা রাখবো আমাদের গল্পগুলিকে আপনারা গল্প শোনার আনন্দ দিয়ে শুনবেন। শুনতে থাকুন অডিও বাংলা, এখন ইউটিউবেও। কলঙ্ক। চাঁদেরও তো কলঙ্ক আছে, তাই না? একটা মেয়ে ছোট থেকে বড় হচ্ছে কত কিছুর সাথে লড়াই করে, বড় হয়ে হাজারো ভার সামলানো, কিন্তু শেষে তাকে যে কলঙ্কের ভারও সামলাতে হয়। একজন মানুষ যতই ভালো হোক না কেন, এই সমাজ তাকে চায় না। পিঁপড়ের মতো ছেকে ধরে একটা সুন্দর বাগানের ফুলকেও ছিঁড়ে টুকরো করে দেয়। সমাজ চায় হিংসা, মারামারি এবং রক্তারক্তি। এই মিথ্যে কলঙ্কের ভার সহ্য না করতে পেরে যদি সেই মেয়েটা ঘুরে দাঁড়ায়, তখন সে হয়ে ওঠে ডাইনি, ভূত কিংবা নরপিশাচ। আমাদের আজকের গল্প হতে চলেছে ভয়ানক, যার সাথে জড়িয়ে আছে মায়া, ভালোবাসা, লোভ ও রক্ত মাখা ইতিহাস। শুনতে থাকুন আমাদের আজকের অডিও বাংলা স্পেশাল গল্প কলঙ্কিনী। কি রে রনু, এখনো হয়নি তোর? চল এবার। আরে সোমা হয়তো পথে দাঁড়িয়ে আছে, কি করছিস তুই? রণজিৎ, যাকে ভালোবাসে সবাই রণ বলে ডাকে। রণজিতের পরিবার বলতে তার বন্ধু সৈকত ও সোমা। সোমা রণকে ভালোবাসে। সৈকত রণর উদ্দেশ্যে বলল কথাটা। রণ খাটের উপর শুয়ে ফোন স্ক্রল করছে। সৈকতের কথা যেন তার কান অবধি পৌঁছালো না। সৈকত আবার বলল, এ রনু, ওঠ ভাই এবার। সকাল দিয়ে তো পড়ে আছিস। দেখ, সূর্যটা মাথার উপরে চলে এলো প্রায়। 7টায় বেরোনোর কথা, এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখ 12টা পেরিয়ে গেছে। অত দূর যাব, কি করব তার কোনো ঠিক নেই। আর সোমা তো বেশি বকিস না তো, শুধু ঘ্যান ঘ্যান ঘ্যান। ওই বাজে মেয়ে ছেলেটা নিয়ে কিছু বলবি না। সৈকত থমকে দাঁড়িয়ে পড়ল। ভাই 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 শান্ত। সোমা তোকে কতটা ভালোবাসে বলতো? আরে তুইও তো বাসিস, তাহলে এরকম কথা তুই বলতে পারছিস না? ভাই এরকম মানায় না ভাই তোর মুখে। রণ খাট থেকে উঠে সৈকতের দিকে এগিয়ে এলো। নমস্কার প্রভু, আপনি সকাল সকাল যা জ্ঞান দিলেন, উদ্ধার হয়ে গেল আমার। শোন, ভালোবাসা আবার কি? আজ মেয়ের দেখবি, কাল জড়িয়ে ধরবি, পরশু ছেড়ে দিবি। এটাই জীবন বস। আমার 6টা গার্লফ্রেন্ড ছিল, ভুলে যাচ্ছিস ভাই? তুই অত রাজ্যের ভুলভাল কথা এরকম শুনলে না, সোমা তোকে কবে ছেড়েই দেবে। জ্ঞান দিও না তো। মেয়েদের জাতটাই সালা এরকম। দেখতিস না আগেকার রাজা মহারাজা কি করতো? এটাই চলে আসছে ভাই, আর মেয়েরাও ওটাই পছন্দ করে। সৈকতের ভুরু দুটো কুঁচকে গেল। খুবই রাগ হলো তার। আজ যদি তারা প্রজেক্টের একই টিমে না হতো, আজ হয়তো কিছু একটা করে বসতো সৈকত। মাথা ঠান্ডা করে সৈকত বলল, বেশ, তুই তোর মতো থাক। আমি আমার মতোই ওল্ড স্কুল চিন্তাধারা নিয়েই ঠিক আছি। আমার ওরকম মডার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। ইয়ার কি না মেরে চল, দেরি হচ্ছে। সৈকত ও রণ নিজেদের লাগেজগুলোকে গাড়ির ডিকিতে ঢুকিয়ে দিল। आज गाड़ी तेरा भाई चलाएगा। বলে রণ সৈকতের হাত থেকে চাবিটা কেড়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। সৈকত চেপে বসলো গাড়িতে। চাবি ঘুরিয়ে স্টার্ট দিয়ে
রনু গাড়ি চালাতে থাকলো। সৈকত গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ডিজিটাল ক্লকটায় সময় দেখল দুপুর 1টা। বেশ কিছুক্ষণ গাড়িটা চলল। রনো, ওই দেখ সোমা। দাঁড়া 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 দাঁড়া। রনু গাড়ির ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। তাদের দেখে সোমার মুখে হাসি ফুটে গেল। সোমা তাড়াতাড়ি করে তাদের দিকে এগিয়ে এলো। সৈকত গাড়ির কাঁচ নামালো। আরে সৈকত দা, কেমন আছো? এই রনটা দেরি করে ফেলেছে না আজও? প্রতিবারই তো দেরি করে। অত গল্প করার সময় নেই, গাড়িতে চাপ, তারপর যেমন বল। সোমা নিজের ব্যাগগুলোকে গাড়ির ডিকিতে রেখে ব্যাক সিটে বসল। রনো অ্যাক্সিলেটারে পা দিয়ে গাড়িটাকে ঝড়ের বেগে চালাতে থাকলো। আচ্ছা ভাই, আমরা যাচ্ছিটা কোথায় সেটা তো বলবি। এমন একটা সার্ভে প্রজেক্ট কলেজ দিয়ে দিল যে ঘরে বসে করাও যাবে না। যাচ্ছে তো একেবারে। আরে সার্ভে, বাইরে তো বেরোতেই হবে, বল। তোকে কিছু জিজ্ঞেস করেছি? মেয়ে ছেলের মতো থাক না। কথাটা শুনে সোমার চোখটা ছলছল করে গেল। রনো, হচ্ছে নাকি? সোমা, তুই কিছু মনে করিস না। হ্যাঁ, মালটা সকাল থেকে ঘেঁটে আছে আসলে। না গো দাদা, আমার অভ্যেস হয়ে গেছে। 5টা বছর যে ওর সাথেই আছি, এটা তো রোজকার বিষয়। বাড়ি থেকেও তো ছোট থেকে এটাই শুনে বড় হয়েছি। আমরা মেয়ে মানুষ, আমাদের পুরুষদের মাঝে কথা বলার কি অধিকার? যা বলবে সেটাই তো মুখ বন্ধ করে শুনতে হবে। এই জন্য বলেছিলাম শালাকে টিমে নিবি না। কোথায় ভাবছি প্রজেক্ট তো হবেই, সাথে একটু বেরিয়েছি বস, হোটেলে থাকবো, নাইট লাইফ, মদ গাঁজাকে একটু উল্টে থাকবো। সৈকত রনর কথায় হেসে বলল, জানিস তো সোমা, রণবাবু এবার আমাকে খিস্তি করবে। কেন? আমরা কলকাতা যাচ্ছি না? এত তো প্ল্যান করলাম। না মহারাজ, যাওয়া হচ্ছে না। আমরা পুরুলিয়া যাব, গ্রামে। হোলি শিট ম্যান। রনো রেগে বলল, আমি যাবো না পালা, আমি এখানে দাঁড়িয়ে পড়ছি, যেমন কর। উপায় নেই রণবাবু, উপায় নেই। না গেলে তুমি পিএইচডিতে গোল্লা পেয়ে যাবে। ইনস্ট্রাক্টরের স্ট্রিক্ট নির্দেশ, ভুলে যেও না। 7 দিনের মাথায় প্রজেক্ট টেবিলে না গেলে তুমি বাইরে বেরিয়ে যাবে, মনে আছে তো? পাবো তো পাবো ভাই, বাট ভাই কোনো ভালো জায়গা পেলি না, সেই গ্রামে। আচ্ছা, মদ পাওয়া যাবে তো? সৈকত রনর কাঁধে হাত রেখে বলল, আচ্ছা, একটা সত্যি কথা বলতো, সব কিছুকে এত খারাপ চোখে দেখিস কেন তুই? হ্যাঁ, আমি জানিস তো গ্রামের মানুষ। আমার ওই মাটির ভেজা গন্ধ, জঙ্গল, নদী কত ভালো লাগে জানিস? তুই কোনোদিনও দেখিসনি, তাই তুই এরকম বলছিস। গ্রামের প্রতিটা অলিতে গলিতে আছে কোনো না কোনো একটা ইতিহাস। শহরের সার্ভে তো সবাই করবে, কিন্তু গ্রামের মানুষদের যে কষ্টটা, সেই কষ্টকে কারুককে তো সবার সামনে নিয়ে আসতে হবে, ঠিক কিনা বল? তুই চল, আরে আমি বলছি, তোর ভালো লাগবেই। হ্যাঁ গো দাদা, আমারও গ্রাম খুব ভালো লাগে। এই মানুষগুলো এত ভালো হয়। আর শুনেছি, জানো তো দাদা, গ্রামে গেলে প্রেমটা আরো গভীর হয়। কথাটা বলে সোমা রনর দিকে তাকালো। রন কোনো উত্তর দিল না, সোজা সামনের রাস্তার দিকে তাকিয়ে জোরে ছুটেই চলেছে গাড়ি। সময় অনেকটা হলো, এখন বিকেল 5টা। রন গাড়িটা রাস্তার এক ধারে দাঁড় করালো।
রাস্তা থেকে কিছুটা দূরে বয়ে চলেছে কংসাবতী নদী। তার পাশে একটা শ্মশান ঘাট, জ্বলছে একটা চিতা। সেই চিতাকে ঘিরে খোল করতাল নিয়ে কিছু লোক কীর্তন গাইছে। সোমা প্রণাম করল। ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে দিল তাদের মুখ। কি অদ্ভুত বলো দাদা, বল রনু। বেঁচে থাকতে কেউ কদর করতে জানে না, কিন্তু মরে গেলে কত আপনজন হয়ে যায়। সব সময় এই একই ঘ্যানের কথা। কি রে সৈকত, পুরুলিয়া তো ঢুকে গেলাম, এবার কোন দিকে যাব? সৈকত গাড়ির গেট খুলে নিচে নেমে এলো, দিয়ে ফোনটাকে চারিপাশে ঘোরাতে থাকলো। টাওয়ার নেই। বুঝতে পারছি না ভাই, কেয়ারটেকার কাকার তো ফোন আসার কথা ছিল, এখনো তো কোনো ফোন করলো না। নাকি টাওয়ার নেই বলে ঢুকলো না? একটু দূরে দাঁড়িয়ে ফোন করে নিলেই ভালো হতো। এরকম হবে তো বুঝিনি। কি করা যায় এখন? দেখেছিস, এই জন্য তোর সাথে আসতে নেই। মজা নাকি? এবার এই জঙ্গলে একা একা দাঁড়িয়ে থাকবো? সৈকতের জামার কলারটা ধরে কথাটা বলল রণ। রনু, এগুলো কি হচ্ছে রনু? ছাড় দাদাকে রনু। রণ রেগে গাড়ির সামনে টায়ারে মারল এক লাথি। শিট, কোথায় একটা চিল করব ভাবলাম, সেখানে এখন পচে মরতে হবে। হ্যাঁ দেখ রনো, টাওয়ারে এসে গেছে। দাঁড়া। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ 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 বলুন। না, আমরা তো পুরুলিয়া পৌঁছে গেছি মনে হচ্ছে। এবার কোথায় যাব? আচ্ছা 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 আচ্ছা, নামটা কি বললেন? পুতুল বাড়ি। আচ্ছা আচ্ছা, বেশ। হ্যালো হ্যালো, আরে আওয়াজ আসছে না। হ্যালো, আপনি যদি আমাদের কথা শুনতে পারেন শুনুন। বলছি আপনি ওই পুতুল বাড়ির সামনে দাঁড়ান, আমরা আসছি। হ্যালো। তা তেরি, টাওয়ার নেই। কলটা কেটে সৈকত রণ আর সোমার দিকে তাকাল। সৈকতের মুখে একটা চিন্তার ছাপ জন্ম নিচ্ছে। কি হলো দাদা? পুতুল বাড়ি শুনে কি ভাবছো? জানিস তো, নামটা খুব চেনা চেনা মনে হলো। পুতুল বাড়ি, যেন এর আগে আমি বহুবার শুনেছি এই নাম। শুধু নাম শোনা না, যেন আমি কি করে বুঝাই, আমি মানে আমার মনে মনে হচ্ছে যেন আমি সেখানে গেছি। একটা বিশাল জমিদার বাড়ি, বিশাল দরজা, পেছনে একটা অনেক বড় উঠোন, তার একধারে উঠছে একটা সিঁড়ি। এই যে দার্শনিকের ভাবনা শুরু, জীবনে তো প্রথম এলি তো এসব কি বলছিস? কিন্তু যাই বল ভাই, নামটার মধ্যে একটা ইন্টারেস্টিং ভাইব আছে, লর্ড পুতুল বাড়ি। না ভাই, এবার আমারও ইন্টারেস্ট জাগছে, চল যাওয়া যাক। রণর যেন যাওয়ার ইচ্ছাটা হঠাৎই বেড়ে গেল। তারা আবারও গাড়িতে চেপে বসল। সন্ধেটা তাড়াতাড়ি নেমে গেল। গ্রামের সন্ধে একেবারে অন্ধকার। তারা গাড়ির কাঁচগুলোকে তুলে নিল। কে জানে কখন কি হয়। কানে আসছে অনেক অচেনা পশু পাখির আওয়াজ।
বেশ কিছুটা চলার পর একটা ছোট্ট চায়ের গুমটির সামনে রণ গাড়িটা থামালো। গাড়ি দিয়ে নেমে তারা দোকানের সামনে গেল। দাদা, 3টে চা দিন তো। এই, তোরা কেউ বিস্কুট নিবি? না 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 না। না না, চা নিয়ে তারা গাড়ির বনেটে রাখলো। চা খেতে খেতে রণ আর সৈকতের মধ্যে চলল অনেক কিছুর গল্প। সোমা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকলো চারিপাশটা। চারিধার নিঝুম অন্ধকার। দূরে দেখা যায় একটা ধান ক্ষেত, তার পেছনে কিছু গাছপালা। কোথায় চললেন? হ্যাঁ, সেই দোকানদারের কথা শুনে বেশ কিছুটা চমকে উঠল তারা। যে কটা লোক দোকানে ছিল এখন তারাও চলে গেছে। সেই দোকানদার আবার বলল, কোথায় চললেন রাতের বেলায়? গাড়িটা তো দুর্গাপুরের নম্বর বটে, বাইরে দিয়ে আসেছেন নাকি? হ্যাঁ কাকু, আমরা দুর্গাপুর থেকে এসেছি। আমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে পিএইচডি করছি। আমাদের একটা সার্ভের জন্য আসতে হয়েছে। বাহ বাহ, কিন্তু এখানে কি করবে? এধারে তো কিছুই নাই গো মা। সৈকত লোকটাকে থামিয়ে বলল, কেন নেই? রাখালপাড়া আছে, সেখানে তো অনেক মানুষ থাকে, ওখানে দেখব। রাখালপাড়া? হ্যাঁ হ্যাঁ, লোক আছে বটে, কিন্তু আচ্ছা উঠবেন কোথায়? পুতুল বাড়ি। নামটা শুনেই লোকটা রীতিমতো ভয় পেয়ে গেল। তার চোখগুলো টিকরে বাইরে বেরিয়ে আসতে থাকলো। থর থর করে কাঁপতে থাকলো সেই লোকটা। পুতুল বাড়ি যাবেন না, মারা পড়বেন। ওই কলঙ্কিনী কাউকে ছাড়বে নাই। কে কলঙ্কিনী? ভূত মেরে ফেলবে, কেউ যায় নাই ওদিকটাতে। কি বলছে রে ভাই? ধ্যার, চল তো। এত দূরে এসে নাটক মারছে নাকি? এই শুনুন, বাইরের লোক ভেবে না বেশি ভয় খাওয়াবেন না। রণ, বয়সে বড় হন উনি। দোকানদার ছুটে দোকান দিয়ে বেরিয়ে এলো, দিয়ে রনকে এক ধাক্কায় সরিয়ে দিল। চুপ 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 চুপ, একদম চুপ। ওই কলঙ্কিনী সব শুনতে পায়। আপনারা গ্রামের সীমান্তে ঢুকে পড়েছেন গো। এখানে উঁচু গলায় আওয়াজ চলে না, একেবারে চুপ, না হলে। রন রেগে গাড়িতে উঠে বসলো। এই রণ, দাঁড়া। সৈকত দা, আসো। তারা সবাই গাড়িতে উঠে বসলো। রন অ্যাক্সিলেটারে পা দিয়ে গাড়িটা জোরে চালাতে থাকলো। পেছনে হতে থাকলো ধুলোর চাদর। গাড়ির ওআরভিএম গ্লাসে সৈকত দেখল সেই লোকটা হাত জোড় করে প্রণাম করছে। রনো, এনাফ ইস এনাফ। এবার একটা অশান্তি করলে আমাদের সাথে আর তোকে যেতে হবে না। নাম তুই, নাম, আমরা যাব। কি সব ভূত প্রেত! শান্ত হো রনো, শান্ত হো। গ্রামের মানুষ খুব সাধারণ হয়, তাই আর কি একটু এসব বিশ্বাসী আর কি। শান্ত হো। রন আর কিছু বলল না। দুধারের জঙ্গলটা ঘন হচ্ছে, আকাশ দেখা যায় না প্রায়। বেশ কিছুক্ষণ চলার পর একটা বড় বাড়ির মতন কিছু নজরে এলো। মনে হচ্ছে সদর দরজার সামনে লণ্ঠন হাতে কোনো এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। রণ সেই লোকটার সামনে গিয়ে গাড়ি দাঁড় করালো। লোকটা তাড়াহুড়ো করে লণ্ঠন হাতে সামনে এগিয়ে এলো। রণ, সৈকত ও সোমা গাড়ি দিয়ে নেমে গেল। অনেক দেরি করে ফেললেন যে বাবুরা। আপনি আপনি কি সিদ্ধেশ্বর কাকা? হ্যাঁ গো বাবু,
আমার সাথেই আপনার কথা হয়েছে। ভেতরে চলে যান, জল খাবার সব ব্যবস্থা আছে। তারা লোকটার কথা শুনে অবাক হলো। 1 মিনিট, চলে যান মানেটা কি? এই ভাঙ্গা দুর্গন্ধযুক্ত বাড়িতে থাকার ব্যবস্থা করেছেন নাকি? কি রে সৈকত, কি হচ্ছে এগুলো? এরকম করবি আগে বলিসনি তো। আরে আমিও ঠিক বুঝতে পারিনি। আমার এক দূর সম্পর্কের দাদা কেয়ারটেকারের ফোন নাম্বারটা দেয়। এইরকম জায়গায় থাকতে হবে সেটা তো আমার জানা ছিল না। কেয়ারটেকার মাথা নিচু করে নিল। নাতিটা খুব অসুস্থ বাবু, মা বাবা তো নেই, আমি একাই দেখি। শহরে ডাক্তার দেখাতে যাব, তাই টাকার জন্য। আরে সে ভালো করলেন, কিন্তু কোনো মাটি বাড়িতেই থাকতে দিতেন। ওটা সম্ভব নয় গো দাদাবাবু। এই গ্রামে অপরিচিত কারোকে কেউ ঘরে থাকতে দেয় না, আর মেয়ে ছেলে থাকলে একেবারেও না। কে জানে বাবা, ও কি রূপ ধরে আসবে। কে আসবে? কলঙ্কিনী। তাদের জানা নেই কেন, কিন্তু তাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। কে রে এই কলঙ্কিনী? হ্যালো ডার্লিং, হ্যালো মিস কলঙ্কিনী। আমাকে কিন্তু ভয় দেখাতে পারবে না তুমি। আমি তোমার কলঙ্ক আরো বাড়িয়ে তুলবো। চুপ করেন দাদাবাবু, এটা আপনার শহর না, এটা গ্রাম। এখানকার নিয়ম অন্যরকম। আপনার সাহস এখানে চলবে না। রনর চোখে চোখ রেখে সেই কেয়ারটেকার বলল কথাটা। আমি ক্ষমা চাইছি রনর হয়ে। ও আসলে খুব টায়ার্ড। কোনো চিন্তা নেই, আমরা এখানেই থাকবো। কোনো সমস্যা করব না আমরা। গ্রামের ঐতিহ্য বজায় রাখবো। লোকটা ওপর নিচ মাথা নাড়ল। তারা নিজেদের সুটকেসগুলো তুলে ভেতরে ঢুকতে থাকলো। একটু একটু শুনুন। পেছন থেকে লোকটার কথা কানে আসতেই তারা দাঁড়িয়ে পড়ল। লোকটা তাদের কাছে এগিয়ে এলো। দরজার বাইরে আসবেন না কিন্তু, নিশি ডাকবে, অনেক আওয়াজও শুনবেন, সাড়া দেবেন না, না হলে মৃত্যু। আর এমন কোনো কাজ করবেন না যে সে রুষ্ট হয়। সে রনর দিকে তাকিয়ে বলল কথাটা। আর একটা কথা, কোনো জিনিসকে স্পর্শ করবেন না কিন্তু। কে জানে কখন কিসে বিপদ হয়। গ্রামের লোকে চোখের আড়ালে থাকতে দিয়েছি। এ ঘর খোলা আর পরিষ্কার করা তো দূর, এই পুতুল বাড়িতে ঢোকাও যায় না। অনেক ঝুঁকি নিয়ে এ কাজ করেছি। কিছু ভুল হলে কিন্তু কেউ আমাদের ছাড়বে না। উফ, বিরক্তিকর একদম। রন ভেতরে ঢুকে পড়ল। সৈকত আর সোমা তার পেছন পেছন ঢুকে গেল। বিশাল একটা দরজা। ভেতরে ঢুকতেই দেওয়ালে লাগানো একটা মশাল। সেই মশালটা হাতে তুলে তারা ঢুকতে থাকলো ভেতর দিকে। আদিত্য, কে কে? সৈকত চমকে উঠল। আবার কি হলো? কেউ একজন আদিত্য বলে ডাকলো না? তোরা শুনলি না? আদিত্য? না, হু ইজ হি? দেখ ভাই, যদি মদ নিয়ে এসে লুকিয়ে খেয়ে নিচ্ছিস তাহলে কিন্তু বেজায় বাওয়াল করো ভাই। না রে, মদ কেন খাবো? কেউ তো ডাকলো। আদিত্য সেটা কে? আমার বাবা। চল ভেতরে ঢোক। কিছুটা ভেতরে ঢুকতেই একটা বড় উঠোন।
যার ডান পাশ দিয়ে উঠে গেছে একটা সিঁড়ি। উপরে একটা ঘরে মশালের আলো, তার মানে কেয়ারটেকার এই ঘরটাই পরিষ্কার করে রেখেছে। তারা সিঁড়ি ধরে ওপরে উঠতে থাকলো। যা বল না বল ভাই, তোর সেই ইমাজিনেশন কিন্তু সত্য। এই যে বারান্দা, এই হলো সিঁড়ি, বাহ গুরু বাহ। আদিত্য, এলে তাহলে? শুনলি আবার ডাকছে। আমার কিন্তু কিছু একটা ঠিক লাগছে না। এটা কি তবে নিশির ডাক? রণ খেপে গিয়ে বলল, যদি এটা আমাকে ভয় খাওয়ানোর পরিকল্পনা হয়, খুব ভুল করছিস। আমি কিন্তু এবার বিশাল বাওয়াল করব, তখন শুনবি আমার গলা। আরে আমরা তো কেউ শুনতে পাচ্ছি না। যাক, তার মানে তুই মরবি। আহ রনো, আই উইল কিল বোথ অফ ইউ। এমন একটা জায়গায় এনে এখন এসব নাটক। বলে রণ সিঁড়ি দিয়ে নেমে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। রনো দাঁড়া, রনো। সে শুনল না, অন্ধকারে মিলিয়ে গেল। অন্ধকার দিয়ে চোখ সরিয়ে সিঁড়ির দিকে দেখতেই মশালের হালকা আলোতে মনে হলো ওপর তলায় একটা থাম্বার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। গোটা শরীরে এলোমেলো করে জড়ানো একটা লাল বেনারসি। মুখ দেখা গেল না, কারণ মুখের সামনে লম্বা চুলের চাদর, হাতে তার লাল আলতা, সাথে ধারালো নখ। সৈকতের চোখে চোখ পড়তেই সেই জিনিসটা অন্ধকারে মিলিয়ে গেল। সোমা, সোমা, ওই দেখ, ওই থাম্বাটার পেছনে দেখ। আমি বারবার বলছি, কেউ আমাদের সমস্ত গতিবিধিতে নজর রাখছে। সোমা চারিপাশে দেখল। না গো দাদা, কিছু নেই। এত লোককে ভয় দেখিয়েছে, তাই তোমার মনের ভুল। সে না দেখতে পেলেও হঠাৎই মনে হলো ভারী নূপুর পরা পায়ে কেউ পেছনের দরজার দিকে হেঁটে চলে গেল। ঝিঝি পোকা। সৈকত মশাল নিয়ে দেখার চেষ্টা করল। না, সেই রকম অস্বাভাবিক কিছু তার নজরে পড়ল না। সোমা ছাড়, কিচ্ছু নেই। আমার আমার সব মনের ভুল। চল ঘরে ঢুকে বসি। আরে রনও চলে আসবে, কোনো চিন্তা করিস না। আধ ঘন্টা দেখি, না এলে তখন আমি যাব। এখন চল। তারা সিঁড়ি ধরে উঠে ঘরের ভেতরে ঢুকে দরজাটাকে ঠেসে বন্ধ করে ফেলল। মশালের আলোতে তারা দেখল ঘরটার পূর্ব দিকে একটা সিন্দুক রাখা। ঘরের সব দেওয়াল, সব জিনিসপত্র পোড়া, শুধু পোড়েনি সেই সিন্দুক। জং ধরা একটা পুরনো তালা তাতে লাগানো। সৈকত মাটিতে বসে সেই সিন্দুকের তালাটা টান দিতেই অস্বাভাবিকভাবে সেই জং ধরা তালা ভেঙে গেল। দাদা, এ কি করছো? ওই ভদ্রলোক কিন্তু বারবার আমাদের কোনো জিনিস স্পর্শ করতে বারণ করেছিল। সৈকতের কান অবধি সোমার সেই কথা পৌঁছালো না। সে সিন্দুকটা খুলে ফেলল। খুলতেই নজরে এলো বেশ কিছু অতি পুরনো উই পোকা ধরা কাগজপত্র আর একটা হাতে আঁকা ছবি। কি আশ্চর্য, গোটা সিন্দুকের ভেতরের জিনিস নষ্ট হয়ে গেছে, কিন্তু অক্ষত আছে এই ছবি। ছবিটাকে বার করে তার উপরে পড়ে থাকা ধুলোবালি সে মুছে ফেলল।
সৈকত মশালের আলোতে ছবিটা ভালো করে দেখল। সে দেখতে পাচ্ছে ওটাতে আঁকা আছে এক জমিদার ও তার প্রেমিকার ছবি। কিন্তু আশ্চর্য বিষয় হলো সেই জমিদারের মুখ হুবহু মিলে যাচ্ছে সৈকতের সাথে। আর তার পাশে বসে আছে একটা অতি সাধারণ ঘরের মেয়ে। তাদের দুজনের মুখেই হাসি। দাদা দেখো, তোমার সাথে কতটা মিল আছে এই ছবির। কিন্তু এটা কি করে সম্ভব? ঘরটা তো পোড়া, তো এই সিন্দুক আর ছবি পুড়ল না কেন? ব্যাপারটা কি হলো সৈকত বুঝল না, আর বোঝার চেষ্টাও করল না, কারণ তার এখন একমাত্র লক্ষ্য রনকে খোঁজা। রাত বাড়তে থাকলো। এতক্ষণে সৈকত বেশ অনেকবার কল করার ট্রাই করেছে রনকে, কিন্তু নেটওয়ার্ক নেই। এখন রাত 11টা। আচ্ছা তুই বস, দরজাটাকে ভেতর দিয়ে ঠেসে বন্ধ করে নে। আমি না আসা অব্দি দরজাটা কিছুতেই খুলবি না। কথাটা বলে সৈকত ঘর দিয়ে বেরোতে যাবে, তখন কিছুতে পা লেগে আওয়াজ হতেই সে দাঁড়িয়ে পড়ল। তারপর মাটি থেকে সেই জিনিসটাকে হাতে তুলে নিল। মশালের আলোতে তারা দেখল এটা তো একটা রূপোর নুপুর। এবার আমি নিশ্চিত এখানে কিছু তো একটা আছে। এত অস্বাভাবিক ঘটনা একসাথে কিভাবে ঘটতে পারে? ভোরের আলো ফুটতেই আমরা কালকেই বেরিয়ে যাব। তুই বস, আমি আসছি। দে নুপুরটা দে। নূপুরটা বেশ ওজনে ভারী। তার মানে এই নূপুর অনেক বছর আগেকার। আগেকার রাজা মহারাজা কিংবা জমিদারদের মহিলারা এরকম ভারী নূপুর পরত। সেই নূপুরটাকে সৈকত নিজের পকেটে ঢুকিয়ে নিল। সেই ঘরের বাইরে পা বাড়াতেই দূরের থেকে রনর আর্তনাদ ভেসে এলো। সে চিৎকার করতে থাকলো। আস্তে আস্তে সেই আওয়াজ চার দেওয়ালে মিলিয়ে গেল। সৈকত তাড়াহুড়ো করে ঘর থেকে বেরোতে গেল, কিন্তু সোমা তাকে আটকে দিল। তুমি একা যাবে না, গেলে আমিও যাব। তারা দুজন হাত ধরাধরি করে ঘর দিয়ে বেরিয়ে এলো। মশালের আলোতে ধীর পায়ে সে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকলো। আস্তে আস্তে সেই ভাঙা দেওয়ালের দিকে এগোতে থাকলো। কিছু একটা দেখে তারা ছুটে সেদিকে গেল। এবার সবটা স্পষ্ট। রণ মাটিতে চিত হয়ে পড়ে আছে। মশালের আলোটা কাছে নিয়ে যেতেই তারা বুঝতে পারল সে খুব জোরে জোরে হাঁপাচ্ছে ও তার গলাটা ধারালো কিছু দিয়ে কাটা। রণ কিছু বলতে গেল, কিন্তু তার আগেই তার চোখ দুটো স্থির হয়ে গেল। রণ, রণ, ওঠ, রণ। সোমা, এবার এবার কি হবে? কে মারল রণকে? সোমা শোকে পাথর হয়ে দাঁড়িয়ে থাকল। আস্তে আস্তে ভোরের আলো ফুটে এলো। আলো ফুটতেই সৈকত ছুটে গিয়ে আশেপাশের লোকজনদের খবর দিল কেয়ারটেকারকে। রনর দেহের শেষ কাজ করলো তারা। সৈকত আর সোমাকে গ্রামবাসীরা এই ঘর দিয়ে যেতে দিল না।
যতদিন না কোনো সুরাহা হচ্ছে তাদের এই বাড়িতেই থাকতে হবে, চার দেওয়ালের মধ্যে বন্দি। এই শহরের ছেলেমেয়েগুলোর জন্য আবার শুরু হলো তার তাণ্ডব। এবার এই কলঙ্কিনী আবার আমাদের ঘরের ছেলেদের মেরে ফেলবে। শোনো তোমরা, যদি আমাদের ক্ষতি হয় তোমাদের কিন্তু নিস্তার নাই, নোংরামির জায়গা পায় না। এই চলো চলো এখান থেকে। গ্রামের সবাই চলে গেল, সিদ্ধেশ্বর বাবু গেল না। সে চুপ করে ঘরের এক পাশে দাঁড়িয়ে থাকলো। অনেকক্ষণ চুপ করে থেকে এবার সিদ্ধেশ্বর বাবু মুখ খুললেন। বারণ করেছিলাম তো আপনাদের বেরোতে, কেন বেরিয়েছেন? একটা প্রাণ গেল তো। আপনাদের জন্য এই গ্রামের লোক আমাকে ছাড়বে না। আমি আপনাদের আশ্রয় দিয়েছি, আমার ভুল হয়ে গেছে আপনাদের দিয়ে। সৈকত সেই লোকটার সামনে দাঁড়ালো। এইখানে যা হয়েছে তার একমাত্র দোষী আপনি, আর কেউ না। আপনি জেনে শুনে আমাদেরকে এরকম মৃত্যু ফাঁদে ফেলেছেন। আপনি কি জানেন? হ্যাঁ, আমার বন্ধু তো মারা গেল, তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু আমি জানতে চাই এই বাড়ির রহস্য। আপনি সবটা জানেন, আপনি বলছেন না। আপনি কি জানেন বলুন, দয়া করে বলুন। আর বাঁচার উপায় কি? আমি আর একটাও প্রাণ যেতে দেব না। আর কে এই আদিত্য? লোকটা থমকে দাঁড়িয়ে পড়ল। আদিত্য নারায়ণ নাম আপনি কি করে জানলেন? সৈকত হেঁটে হেঁটে জমিদার বাড়ির ভেতর দিকে গেল, দিয়ে বাম পাশের একটা খালি জায়গায় দাঁড়ালো। আচ্ছা কাকা, একটা কথা বলুন তো, এই জায়গাটাতে কোনো বট গাছ ছিল না? যার ঝুড়ি কোনটা আর কোনটা গোড়া বুঝতে পারতো না কেউ? ছিল? সিদ্ধেশ্বর বাবু চমকে গেলেন। হ্যাঁ ছিল বটে, ওই আগের কাল বৈশাখীতে ভেঙে পড়েছে। অত বড় গাছ পড়লো এই বাড়িতে, কিন্তু জানেন তো কোনো ক্ষতি হয়নি এই ঘরে। আর দেখুন তাকিয়ে, কেউ বলবে এই ঘরে কেউ থাকে না? তারা ঘুরে সেই বাড়ির দিকে তাকালো। রং নেই দেওয়ালে, কিন্তু পুরো জমিদার বাড়িটা অক্ষত দাঁড়িয়ে আছে। কাল রাতে বোঝা যায়নি জায়গাটা। প্রকৃতিকেও যেন হার মানিয়েছে এই জমিদার বাড়ি। আপনি এসেছিলেন নাকি এর আগে? না হলে এত জানলেন কি করে? না কাকু, আমি আসিনি, কিন্তু আমার যেন চোখের সামনে ভেসে ওঠে সবটা। কাল রাতে আমাকে কেউ আদিত্য বলে ডাকলো, কিন্তু আদিত্য নামে তো আমি কারোকে চিনি না। শুনবেন সেই গল্প? হ্যাঁ, শুনবো। দালানের সিঁড়িতে তারা বসল, আর সেই কেয়ারটেকার বলা শুরু করলো। সৈকতের চোখের সামনে ভাসতে থাকলো সব কথা, যেন সে আর কেউ নয়, সেই হলো আদিত্য। হয়েছে তার পুনর্জন্ম। সালটা তখন ইংরেজি তারিখে 1905। লর্ড কার্জন বঙ্গভঙ্গ শুরু করেছে, বাংলা জ্বলতে শুরু করেছে, হিন্দু মুসলিমের মধ্যে অশান্তি। কিন্তু তারই মাঝে এই ছোট্ট গ্রামের জমিদার বাড়ি মানে পুতুল বাড়িতে জন্ম নিল সূর্য নারায়ণের পুত্র আদিত্য নারায়ণ। ঘরে ছেলে মানুষ জন্মাতে বাড়ির সকলে খুবই আনন্দিত। শুরু হলো উৎসবের আমেজ। যেমন তার বাবা, তার ছেলেও হতে থাকলো সেই রকমই দয়ালু, উদার ও সৎ। কিছুদিন পরে ওই বাড়িতে জন্মালো আরও এক পুত্র সন্তান, সূর্য নারায়ণের নিজের ভাই।
তার পুত্র। আদিত্য যতটাই সরল ছিল, কিন্তু তার ভাই মানে হেমেন্দ্রনাথ ছিল ততটাই অসৎ ও লোভী। কিন্তু ভাইয়ে ভাইয়ে ছিল খুবই ভালোবাসা। আদিত্য নিজের ভাইদের ভগবানের চেয়েও বেশি বিশ্বাস করত। সময় গড়াতে থাকলো। আদিত্য এখন 25 বছর বয়সে পা দিয়েছে, আর হেমেন্দ্রনাথের বয়স হয়েছে 23 বছর। আজ আদিত্য খাজনার সমস্ত টাকা ও দলিলপত্র নিয়ে কোষাগারে বসে আছে। কর্তাবাবু, ভেতরে আসবো? আদিত্য ঘুরে তাকালো দরজার দিকে। একটা বছর 21 কিংবা 22-এর মেয়ে দাঁড়িয়ে আছে তার কোষাগারের দরজার বাইরে। বেশ সাদা মাটা তার মুখটা, বেনুনি করে তাতে খোপা করা তার চুল, কপালে কালো রঙের একটা ছোট্ট টিপ, পরনে সুতির একটা আটপরা শাড়ি, পায়ে তার ভারী রূপোর নূপুর। সে হাতে একটা চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ভেতরে আসো। কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। কি মিষ্টি এই নূপুরের আওয়াজ, কান যেন ভরে যায়। ছুন ছুন করতে করতে সেই মেয়েটা ভেতরে ঢুকে এলো। কর্তাবাবু, আমি মালতী, মানে আপনাদের ঘরে যে কাজ করে তার মেয়ে গৌরী। মায়ের শরীরটা খুব খারাপ, তাই আজ আমি এসেছি। এই যে এই চিঠিটা বুড়ো কর্তামশাই পাঠালেন। আদিত্য সেই চিঠিটা মেয়েটার হাত দিয়ে নিল। সেই মেয়েটার আলতো হাতের ছোঁয়া লেগেছে আদিত্যর হাতে। মেয়েটা ঘাবড়ে গেল। ছি ছি কর্তাবাবু, আপনার হাতে আমার মতো নিচু জাতির মেয়ের হাতের স্পর্শ হয়েছে। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে কর্তাবাবু। আমার চিঠিটা রেখে দেওয়া উচিত ছিল। আমি এখনই গঙ্গা জল এনে ঘরে ছিটিয়ে দিচ্ছি। আহ, তুমি খুব বকবক করো তো। আমি তোমাকে কিছু বলেছি? শোনো, ওসব জাতপাত আমি মানি না। তুমি হিন্দু হও বা মুসলিম, তুমি ব্রাহ্মণ হও বা নিচু জাতের, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি মানুষ, তুমি মানুষ। আমার রক্ত লাল, তোমারও লাল। এর থেকে বেশি আমি কিছু জানি না। গৌরী মাথা নিচু করে হালকা হেসে মাথা ওপর নিচ নাড়ালো। আসছি কর্তাবাবু, যা প্রয়োজন হবে আমাকে বলবেন। হ্যাঁ, মা তো আর বাঁচবে না মনে হয়। চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে, আমিই থাকবো। কথাটা বলে গৌরী ঘর দিয়ে বেরোতে গেল। গৌরী, একবার শোনো। আদিত্য বাক্স খুলে কিছু টাকা বের করে আনলো। এ নাও, এই কটা টাকা তুমি রাখো। মালতী মাসি তো সেই কবে থেকে আমাদের বাড়িতে আছেন। সে অসুস্থ, সেই খবর পেয়ে আমি কি করে চুপ করে থাকি বলো তো? তাকে সুস্থ করে তোলো, তারপর তোমরা দুজনেই এই জমিদার বাড়িতে থাকবে, কেমন? এত কটা টাকা আমি কি করে নেব? আদিত্য গৌরীর সামনে গিয়ে দাঁড়ালো। টাকাটা হাতে করে নিয়ে শাড়ির খুঁটে বেঁধে নেবে। আবার কেমন করে নেবে তুমি? গৌরী কেঁদে আদিত্যর দুটো পা ধরে নিল। আপনি শুধু জমিদার নন, আপনি আমাদের অন্নদাতা কর্তাবাবু। এই ঋণ কি করে শোধ করব আমি? আদিত্য গৌরীর দুটো হাত ধরে তাকে মাটি দিয়ে তুলল। মেয়েদের স্থান যে পায়ে নয় গৌরী, তাদের স্থান পুরুষদের চেয়ে অনেকটা উপরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় থেকে শুরু করে স্বামীজি মহিলাদের জন্য কত কিনা করেছে দেখনি? সিস্টার নিবেদিতা
তিনি তো মেয়েদের পড়াশোনার জন্য কত লড়াই করেছেন। তুমি আজ আমার পা ধরে তাদের ছোট করলে গৌরী। এই ভুল আর কোনোদিন করো না। গৌরীর চোখ ছলছল করে ভিজে এলো। আর ঋণের কথা সেটা নয়, তোমার তরফ থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেই শোধ। বাবা মা মারা যাওয়ার পর আমি খুব একা। আমার বন্ধু হবে? আমি খুব অগোছালো, আমাকে একটু গুছিয়ে নেবে? আমার এই ঘরটা দেখো, চারিদিকে সমস্ত জিনিসপত্র কিরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমার সাথে এই ঘরটা গোছানোর সাহায্য করবে? গৌরী লাজুকভাবে হাসল। তার ঠোঁটটা কাঁপছে। সে উপর নিচে মাথা নাড়ালো। সেদিনের পর থেকে গৌরীর আসা যাওয়া বাড়তে থাকলো আদিত্যর কাছে। গল্প, আড্ডা, সাথে গৌরীকে ইংরেজি বর্ণমালা শেখানোর দায়িত্ব নিল আদিত্য। কটা বছর পেরিয়ে গেল। তাদের অজান্তেই বন্ধুত্বটা পরিণত হলো ভালোবাসায়। একদিকে আদিত্যর কাছে নয়নের মণি হয়ে উঠল গৌরী, আর অন্যদিকে সে হেমেন্দ্রনাথের হয়ে উঠল চক্ষুশূল। আদিত্য ও গৌরীর অজান্তেই হেমেন্দ্রনাথ জানতে পারে তার দাদার সাথে গৌরীর সম্পর্ক। নিচু জাতের মেয়েদের ভালোবাসা তার চোখে অন্যায়, কিন্তু নিচু জাতের মেয়েদের ছুঁতে দ্বিধাবোধ বিন্দু মাত্র হয় না। এক বিকেলে গৌরী বসে আছে জমিদার বাড়ির ছাদে। হাতে গম নিয়ে ছড়ি দিচ্ছে জমিদার বাড়ির সাদা পায়রাতে, আর নিজের মনেই ভেবে চলেছে অনেক কথা। আজ বুঝি আমার সাথে দেখা করার ইচ্ছা হলো না কারোর? হয় হয়, মাঝে মাঝে এরকম হয়। আমি তো কারোর জন্য অনেকক্ষণ ধরে। কি হলো? অর্ধেক কথা গলার মধ্যেই গিলে ফেলল আদিত্য। সে গৌরীর দিকে এগিয়ে গেল, তারপর আবার বলল, তোমার এই নুপুরটা আমার ঘরে পড়েছিল, কিন্তু এখন যে দেখি তুমি সেই হারানো নুপুরের জন্য কাঁদছ। কি হলো? আমার গৌরীর চোখে জল কেন? নুপুরের জন্য বুঝি? ওটা আমি দেব না, ওটা তো আমার কাছেই থাকবে। তুমি যতই কাঁদো, তুমি যখন আসবে না আমার কাছে দেখা করতে, তখন আমি ওইটাকেই দেখতে থাকবো। যুগ যুগান্তর মনে করাবে এই নুপুর তোমার আর আমার ভালোবাসার কথা। আদিত্য দেখল গৌরী কোনো উত্তর দিল না। তোমাকে কি কেউ কিছু বলেছে? একবার বলো, গুলি করে বুক ফুটো করে দেব। গৌরী উঠে এসে আদিত্যর হাত দুটো ধরল। সূর্যটা অস্ত যায় প্রায়। আদিত্য হাত দিয়ে চোখ মুছে দিল তার। আপনি কি জানেন, আমাদের এই লুকিয়ে দেখা করা আর আমাদের সম্পর্কের কথা এই প্রাসাদের বাইরে সবাই জেনে গেছে। বাকি আছে শুধু ঘরের ভেতরে জানা। আমি আর পারছি না আপনার সাথে লুকিয়ে দেখা করতে কর্তাবাবু, পারছি না। প্রাসাদের লোকেরা দেখে ফেললে যে কলঙ্কিত করা শুরু করবে এইবার। আপনার ভাইরা আমার আর আপনার এই সম্পর্ক মেনে নেবে তো? মানবে না। ভালোবাসা কি সত্যি অন্যায় কর্তাবাবু? বাইরে তো কথা উঠছে আমি ছোট জাতের মেয়ে, নিজে তো কলঙ্কিত হয়েছি, সাথে আপনার মতো একটা ভালো মানুষকেও ছাড়িনি আমি ছোট করতে। আচ্ছা, আমাকেই কলঙ্কের ভার দেওয়া হচ্ছে কেন বলতে পারেন? আমি যে হতে চাই আপনার আপনার পরিণীতা, কলঙ্কিনী না। আজ আমার জন্য লোকেরা আপনার দিকে আঙুল তুলছে কর্তাবাবু। আমার যে ভেতরটা কেঁপে উঠছে। আমার অপমানে এত রাগ অভিমান তোমার? বারে হবে না?
ভালোবাসা মানে শুধু ভালোর না, খারাপেরও সমান অধিকার আছে আমার, নেই? বেশ, আমি কথা দিলাম আগামী দোল পূর্ণিমাতে আমি তোমার সাথে বিয়ের বন্ধনে বাঁধা পড়ব। রাজি তো? কি হল, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা দাঁড়াও। আদিত্য গৌরীকে পেছন দিকে ঘোরালো, তারপর গৌরীর খোপাতে বাঁধা জুঁই ফুলের মালা খুলে আনলো, সেটাকে গৌরীর হাতে ধরালো, তারপর তার হাত দিয়ে নিজের গলায় পরে নিল সেই মালা। এই নাও, এবার শান্তি। আমি এই সূর্য চন্দ্র হাজার নক্ষত্রকে সাক্ষী রেখে তোমাকে স্ত্রী রূপে স্বীকার করলাম। যতবার এই ধরাধামে কোনো সত্যিকারের ভালোবাসার কথা আসবে, এই গোটা জগৎ মনে রাখবে আমাদের এই মিলনের কথা। মনে রাখবে এইখানেই এক ভালোবাসা বেছে নিয়েছিল তার মনের মানুষটিকে। গৌরী আদিত্যকে জড়িয়ে ধরল, কিন্তু কথায় আছে দেওয়ালেরও কান আছে। গোপনে দেখা করা তাদের কাছে আসা এবং বিয়ের কথা জেনে ফেলল হেমেন্দ্রনাথ এক দাসীর মুখে। না, তাদের এই বিয়ে আটকাতেই হবে। পায়ের জুতোকে মাথার মুকুট করা যাবে না কিছুতেই। শুরু হলো পরিকল্পনা, গৌরীকে অত্যাচার করা, তাকে কলঙ্কিত করে তোলার এবং মেরে ফেলার। হেমেন্দ্রনাথ তার দাদার ও তার প্রেমিকার কথা ছড়িয়ে দিল সবার কাছে, দিল মিথ্যে আরোপ ও করে তুলল গৌরীকে কলঙ্কিনী। নাম দিল তার বেশ্যা। আদিত্যকে সেই রাতে গৃহবন্দী করা হলো, আর অত্যাচার শুরু হলো গৌরীর উপর। আদিত্য জানতেও পারল না গৌরীকে তারা মেরে ফেলল। আর আদিত্যকে জানানো হলো গৌরী এই কলঙ্কের ভার সহ্য না করতে পেরে পুড়ে আত্মহত্যা করেছে। শোকাহত হয়ে পড়ল আদিত্য। হেমেন্দ্রনাথ জানত আদিত্যকে জব্দ করার একটাই রাস্তা, তার সাথে বলে কিংবা বিদ্যায় লড়াই করা সম্ভব না। একমাত্র গৌরীর মৃত্যুর খবর শুনে আদিত্য নিজে থেকেই মারা যাবে। ঠিক তাই হলো। সেদিন একটা না, মৃত্যু হলো দুজনের, দুটো ভালোবাসার। আদিত্য নিজেকে ঘরে আগুনে ঝলসে আত্মহত্যা করলো। সিদ্ধেশ্বর বাবুর কাশির শব্দে ঘোর কাটল সৈকতে। এখন সন্ধে নেমে গেছে। তাদের তিনজনেরই চোখ দিয়ে জল গড়িয়ে আসছে। সোমা, আমার আমার সব মনে পড়ছে। আদিত্য নারায়ণ হয়ে পারিনি আমার প্রেমিকাকে রক্ষা করতে, পারিনি তাকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে। সোমা সিদ্ধেশ্বর বাবুর দিকে তাকালো। পুনর্জন্ম, এটাও সত্যি? কিন্তু কলঙ্কিনী মানে আপনি বলতে চাইছেন গৌরীর অতৃপ্ত আত্মা আছে এই রাজবাড়িতে? তো সে আমার ভালোবাসার মানুষটাকে কেন কেড়ে নিল? সে তো প্রেমে বিশ্বাসী, তাহলে আমার জগৎ শূন্য করে দিল কেন সে? সৈকত অনেকক্ষণ চুপ করে থেকে বলল, তোকে একটা কথা বলবো আমি। এখন কথাটা বলাটা আমার উচিত কিনা আমার জানা নেই। জানি না তুই আমাকে কতটা বিশ্বাস করবি, কিন্তু রণও তোকে কোনোদিনই ভালোবাসতো না। ঠিক হেমেন্দ্রনাথের মতন আচরণ ছিল তারও। লোভী, কামী, আমি সবটা জানি। সে তো ভালোবাসা অনেকদিন আগেই শেষ করে ফেলেছিল। সে তোকে ভালোবাসতো না বা তোর মন চাইতো না। কাল আসার আগে আমার সাথে এই নিয়ে অনেক তর্ক হয়েছে, কিন্তু আমি তোকে বলতে পারিনি। আমি চাইনি তোর মন ভাঙুক, কারণ
তুই কথাটা কিভাবে নিবি তাই বলিনি। সোমা কান্নায় ভেঙে পড়ল। সবটাই তাহলে মিথ্যে ছিল? 5টা বছর সব কিছু মিথ্যে? হ্যাঁ গো দিদি ভাই, কলঙ্কিনী পাপ পুণ্যর বিচার করে। আমি তো বিশ্বাস করি এই গ্রামে যত মৃত্যু হয়েছে যদি ভালো করে দেখা যায় ঠিক এই রকমই ঘটনা। চাহিদা, ভালোবাসার নামে শুধু চাহিদা। কলঙ্কিনী সংসার ভাঙে না গো দিদি ভাই, ও নিরীহ আর নির্দোষে প্রাণ নেয় না। যেখানে বিচার ব্যবস্থা শেষ হয় সেইখান থেকে শুরু হয় কলঙ্কিনীর বিচার সভা। সে সবাইকে শাস্তি দেয়, মৃত্যুদণ্ড। বিয়ের সাজে সজ্জিতা এক নারী, চামড়া মাংস গলে যাওয়া তার শরীর, লম্বা লম্বা ধারালো নখ, সেই হলো কলঙ্কিনী। পূর্বপুরুষদের মুখে শোনা, সে তার দেওরকেও ছাড়েনি। পাপের বিচার করেছে সে। বেশ কিছুক্ষণ সবাই চুপ করে থাকলো। আচ্ছা, বলছি গৌরীকে মুক্তি দেওয়ার কোনো উপায় নেই? আমি তাকে কলঙ্কের ভার থেকে মুক্ত করতে চাই। কিছু একটা বলুন, কেমন করে সম্ভব এটা? ভালোবাসা, হয়তো সেটাই একমাত্র তাকে মুক্ত করার রাস্তা। সে যে ভালোবাসার ভিখারি। বেশ, আমার দিয়ে যখন শুরু, আমি মুক্তি দেব তাকে। সোমার হাজারো বারণ সত্ত্বেও সৈকত ঢুকে পড়ল পুতুল বাড়িতে। দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সিদ্ধেশ্বর বাবু সঙ্গে সঙ্গে সোমাকে নিয়ে যায় নিজের সাথে। আজ রাতেই সবার চোখের আড়ালে সে সোমাকে নিয়ে চলে যাবে এই গ্রাম ছেড়ে, পৌঁছে দেবে সুরক্ষিতভাবে তার বাড়িতে। সোমা পেছনে ঘুরে তাকায় না। সে এই পুতুল বাড়িতে ফেলে চলে গেল মিথ্যে আশ্বাস ও মিথ্যে বিশ্বাস। কলঙ্কিনী তাকে মুক্তি দিয়েছে, সে হতে দেয়নি সোমার কোনো ক্ষতি। এদিকে সৈকত সিঁড়ি ধরে উপরে উঠে গেল। সে ছাদে এসে দাঁড়ালো। আকাশে পূর্ণিমার চাঁদটা জ্বলজ্বল করছে। আজ দোল পূর্ণিমা। চারিপাশ একেবারে নিস্তব্ধ। শুধু কানে আসছে ঝিঝি পোকার শব্দ। অনেকটা সময় পেরিয়ে গেল। গৌরী, গৌরী, আমি আদিত্য। আমি চিনতে পেরেছি তোমায়। আমার কাছে এসো গৌরী, তোমায় তোমায় প্রাণ ভরে দেখি। গৌরী, তুমি আত্মহত্যা না করে একবার আমার সাথে কথা বলতে, আমি সবটা ঠিক করে নিতাম। আমি তোমাকে আত্মহত্যা থেকে বাঁচাতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও গৌরী। একবার আমার কাছে এসো, একবার। হাওয়ার জোর বাড়তে থাকলো। হঠাৎ কানে এলো একটা আওয়াজ। কোনটা আত্মহত্যা কর্তা বাবু? আলতো হাতের স্পর্শ সৈকত নিজের কাঁধে অনুভব করল। সে চোখ বন্ধ করে ফেলল। তার গাল ছুঁয়ে দিচ্ছে ঠান্ডা হাওয়া। উড়ন্ত চুলের ছোঁয়া সৈকত নিজের মুখে অনুভব করল।
পেছনে ঘুরতেই সে দেখল আজ থেকে সেই 100 বছর আগের গৌরী। পরনে টুকটুকে লাল বেনারসি, খোপাতে বাঁধা সুগন্ধি জয়ী ফুলের মালা। সেই আগের মতোই শান্ত একটা মেয়ে। আদিত্য যেমন তাকে দেখেছিল, সৈকত তেমনি দেখছে তাকে। জ্যোৎস্নার আলো আপাদ মস্তক ভিজিয়ে তুলেছে গৌরীকে। গৌরী মাথা নিচু করে পড়ল। আমি আত্মহত্যা করিনি কর্তাবাবু, আমি আত্মহত্যা করিনি। আমাকে ওরা মেরে ফেলেছে। আমি তো শুধু স্বপ্ন দেখেছিলাম এক হওয়ার, কিন্তু হেমেন্দ্রনাথ আমায় জ্যান্ত পুড়িয়ে মেরেছে। আমি অনেক দেখেছি কর্তাবাবু, প্রাণ ভিক্ষা চেয়েছি, না ছাড়েনি আমায়। আমি হয়ে উঠলাম কলঙ্কিনী। আমি জানতাম আপনি আমার মৃত্যুর খবর পেয়ে থাকতে পারবেন না। আমি জানতাম কোনো এক যুগ পরে আপনার সাথে আমার ঠিকই দেখা হবে, যেখানে থাকবে না কোনো জাতপাত, থাকবে না কোনো বাদ বিচার, থাকবে শুধু ভালোবাসা। ভালোবাসা যে মরে না কর্তাবাবু, কোনো দিন মরে না। সৈকত গৌরীর দুটো হাত শক্ত করে ধরল, তারপর নিজের পকেট দিয়ে বের করে আনলো সেই নূপুর এবং পরিয়ে দিল সেটা গৌরীর পায়ে। আমাকে নিয়ে চলো গৌরী তোমার সাথে। আমি আর পারছি না, আমি হাঁপিয়ে পড়েছি। আমার কথাটুকু আমাকে রাখতে দাও গৌরী, আমাকে করে দাও শুধু তোমার, শুধু তোমার। এত ভালোবাসেন আমায়? আরো অনেক বেশি। আমি যে আজ থেকে অনেক কটা বছর আগে এই মেয়েটার কাছে এইখানেই বরমালা পড়েছি, তাকে আমি ভুলবো কেমন করে? গৌরী সৈকত মানে আদিত্য নারায়ণকে জড়িয়ে ধরল। আস্তে আস্তে সৈকত নিজের চোখ বন্ধ করে ফেলল। দুটো ভালোবাসা মিলে গেল একে অপরের সাথে। লোকের মুখে শোনা সেদিন দিয়ে মুক্তি পায় কলঙ্কিনী, সে মুক্তি পায় তার কলঙ্ক থেকেও। সিদ্ধেশ্বর বাবুর মুখে কথাটা গ্রামে রটিয়ে যেতেই আর ভয় থাকে না কারো, কারণ তারা জানে কলঙ্কিনী কোনো শত্রু না। কলঙ্কিনী মুক্তি পেলেও সে কোনোদিনই ওই গ্রাম ছেড়ে যায় না। ওই গ্রামে অন্যায় বা অত্যাচার হলে তার বিচার করে কলঙ্কিনী। শুনছিলেন কলঙ্কিনী। গল্প পাঠে সৈকত ও আদিত্যর চরিত্রে আমি নীলাঞ্জন, আমার সাথে রণর চরিত্রে পারভেজ, সোমার চরিত্রে স্নেহা, কলঙ্কিনী বা গৌরীর চরিত্রে মিলি, দোকানদারের চরিত্রে গৌতম ও কেয়ারটেকারের চরিত্রে শ্যাম সুন্দর। শেষ হল কলঙ্কিনী।